আজ আমরা পাখির চোখে দেখে নেব আনন্দ ভৈরবী মন্দির বা আনন্দময়ী মন্দির, যার অবস্থান হুগলি জেলার somra ও বলাগড়ের মাঝামাঝি সুখারিয়া গ্রামে। এই মন্দিরের কাছাকাছি রেলওয়ে স্টেশন হল ব্যান্ডেল কাটোয়া শাখার somra বাজার। আমার এই ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব মিত্র বংশ কী করে মুস্তাফি হলো, এবং দ্বিতীয় পর্বে আমরা দেখে নেব বা দ্বিতীয় অংশে দেখে নেব আমরা মন্দিরের বিবরণ সহ মায়ের বর্ণনা। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এবার আমরা জেনে নিই মিত্র মুস্তাফির বাড়ির ইতিহাস। 1657 সালের শান্তিপুরের উচ্চশিক্ষিত কোষাধ্যক্ষ এবং হিসাবরক্ষক মোহন মিত্র নদিয়ার টেকা গ্রাম থেকে হুগলি নদীর পূর্ব তীরে রানাঘাটের কাছে উলা গ্রামে এসে বসবাস শুরু করলেন। এই বংশের এর আগের কোনো ব্যক্তির নাম আমার অন্ততপক্ষে জানা নেই। এই মোহন মিত্র মহাশয়ের টাইটেল কিন্তু তখনও মিত্রই ছিল। মোহন মিত্রের পুত্র রামেশ্বর মিত্র 1704 সালে দিল্লি গেলে তার কাজের দক্ষতা এবং পারদর্শিতা দেখে সম্রাট ঔরঙ্গজেব তাকে মুস্তাফি উপাধিতে ভূষিত করেন। এছাড়াও স্মারক চিহ্ন পুরস্কার হিসাবে ঔরঙ্গজেবের ডান হাতের তালুর ছাপ দেওয়া একটি সোনার পাঞ্জা তাকে দান করেন, যা আজও এই মিত্র মুস্তাফি বংশের অহংকার এবং প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। মোহন মিত্রের একমাত্র পুত্র রামেশ্বর মিত্র নদিয়ার রাজার থেকে জমি কিনে সেখানে জমিদারি পরিচালনা করতে শুরু করলেন। এর পরবর্তী বংশধর হিসেবে আমরা দেখতে পাই রামেশ্বর মিত্রের 4 পুত্রকে। কোনো কন্যা ছিল কিনা সেটা আমার জানা নেই। এবার আমরা এই 4 জন পুত্রের মধ্যে 3 জন পুত্রের বিভিন্ন কার্যকলাপ বা কীর্তি সম্বন্ধে আমরা কিছুটা জেনে নিই। তাহলে আমরা তো এটা বুঝে গেলাম যে রামেশ্বর মিত্র এবার থেকে হয়ে গেলেন রামেশ্বর মিত্র মুস্তাফি। এর পরবর্তী যত সন্তান তারাও কিন্তু এই মুস্তাফি উপাধি নিয়েই তাদের বংশ চালিয়েছেন। এবার আসি রামেশ্বর মিত্রের বড় পুত্র বা জ্যেষ্ঠ পুত্র কথায়। জ্যেষ্ঠ পুত্র রঘুনন্দন মিত্র 1708 সালে শ্রীপুর গ্রামে, অর্থাৎ যার নাম বর্তমানে বলাগড়, সেখানে তিনি তার সাধক জীবনযাপন শুরু করেন। এই স্থানে একটি বাড়ি বানিয়ে শ্রী গোবিন্দ প্রতিষ্ঠা করেন, যার কাঠের ভাস্কর্য সমন্বিত চণ্ডী মণ্ডপটি আজও অক্ষত রয়েছে। এরপর আসি রামেশ্বরের দ্বিতীয় পুত্র রামনারায়ণ মিত্র মুস্তাফির কথায়। ইনি দ্বাদশ শিব মন্দির, শ্যামরাই মন্দির, সিংহদুয়ার ইত্যাদি তৈরি করেন এবং সুখরিয়ার দুর্গের ভিতরে মুস্তাফি বাড়িটিও বানিয়েছিলেন। এরপরে আসি চতুর্থ পুত্র রামেশ্বর মিত্র মুস্তাফি। তিনি হুগলি নদীর পশ্চিম তীরে somra বাজার ও বলাগড়ের মাঝে অবস্থিত সুখরিয়া গ্রামে চলে আসেন এবং সেখানে রাধাকুঞ্জ নামে একটি আবাসন তৈরি করেন, যা পরবর্তীতে আমরা জানি বিশ্বাস বাড়ি নামে। তবে বর্তমানে এই বাড়িটি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এইভাবে বংশ পরম্পরায় বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই একটু ছোট করে নিয়ে আসছি। এবার বলি অনন্তরামের 4 পুত্রের মধ্যে তৃতীয় ও চতুর্থ পুত্রের কথাই।
কারণ ইনাদেরই ছেলে বা নাতিরাই বংশটাকে দীর্ঘায়িত করিয়েছিল বিভিন্ন নিদর্শন তৈরি করে। অনন্তরামের চতুর্থ পুত্র তিলকরাম বর্ধমানের মহারাজার কাছ থেকে সাকুরিয়া, কুনুই, গোপীনগর ইত্যাদি জায়গাগুলো কিনেছিলেন 1001 টাকার বিনিময়ে। তখন সময়কাল হলো 1757 এবং সেই সময় বর্ধমানের রাজা ছিলেন তিলকচন্দ্র। এই তিলকরামের পুত্র 1814 সালে হরসুন্দরী মন্দির তৈরি করেন। তখন সময়কাল ছিল 1814। আর অন্যদিকে অনন্তরামের পুত্র হলেন শম্ভুরাম মিত্র মুস্তাফি এবং শম্ভুরাম মিত্র মুস্তাফির পুত্র হল বীরেশ্বর, যিনি 1813 সালে এই আনন্দময়ী মন্দির নির্মাণ করেন, যা এখন আমাদের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি মন্দির নির্মাণের কথা বলে নি। 1847 সালে রামনিধির ভাগ্নে কাশীগতি নিস্তারিণী মন্দিরটি তৈরি করেছিলেন। তাহলে আমরা পরপর জেনে গেলাম বা দেখে নিলাম যে কে কোন মন্দিরটি তৈরি করেছিলেন এবং কত সালে। এর পরবর্তী সময়কালে আনুমানিক 1890 থেকে 1910 খ্রিস্টাব্দের মধ্যে মিত্র মুস্তাফির বেশিরভাগ পরিবারই কলকাতায় চলে যায়। এবার আসুন আমরা আমাদের আনন্দময়ী মন্দির সম্বন্ধে 2-4টে কথা শুনে নিই। পশ্চিমবঙ্গের পঞ্চবিংশতি রত্ন বা 25 চূড়া যুক্ত মন্দিরের মধ্যে প্রাচীনত্বের দিক থেকে চতুর্থ হল সুকারিয়ার আনন্দ ভৈরবী মন্দির বা আনন্দময়ী মন্দির। 1980 সালে মুক্তি পাওয়া আকালের সন্ধানের চিত্রগ্রহণের জন্য এই স্থানকেই বেছে নেন মৃণাল সেন। সিনেমার শুরুতেই দেখা মেলে সুকারিয়ার 25 চূড়া আনন্দ ভৈরবী মন্দিরে। দক্ষিণমুখী আনন্দ ভৈরবী মন্দিরটি উচ্চতায় 70 ফুট 8 ইঞ্চি। উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত মন্দিরটির প্রতিটি দিক 36 ফুট, অর্থাৎ এই মন্দিরটি বর্গাকার। ত্রিতল পঞ্চবিংশতি রত্ন শৈলীর মন্দিরটির চূড়াগুলি সজ্জা এরকম: প্রথম তলে প্রতি কোণে 3টি করে মোট 12টি এবং দ্বিতীয় তলে প্রতি কোণে 2টি করে 8টি আর তৃতীয় তলে প্রতি কোণে 1টি করে 4টি এবং সর্বোচ্চে একটি মূল চূড়া আছে, যা আমরা স্পষ্টতই ভিডিওতে দেখতে পেলাম। পশ্চিমবঙ্গের অন্যান্য 4টি 25 চূড়া মন্দিরগুলি সবকটিই কিন্তু বিগ্রহ বা শিলামূর্তি বৈষ্ণব মতের। শুধুমাত্র ব্যতিক্রম হলো এই আনন্দ ভৈরবী মন্দির। এখানে পূজিত হন প্রস্তর নির্মিত কালী মূর্তি। শিবের বুকের উপর বসা অবস্থায় আছেন তিনি। জানা যায় 1897 সালে প্রবল ভূমিকম্পে উপরের 5টি চূড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে সেগুলি পুনর্নির্মাণ করা হয়। দক্ষিণ দিকের বারান্দায় আছে ত্রিখিলান যুক্ত প্রবেশপথ। সামনের ত্রিখিলান এবং গর্ভগৃহের মাঝখানের দেওয়ালে রাধাকৃষ্ণ, সিংহবাহিনী, গণেশ জননী, রাম রাজা আরো কত টেরাকোটা ফলক আমরা দেখতে পেলাম। সমস্ত অংশটিতেই সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে। কিছু জায়গায় সাদা রং খসে পড়ায় দেওয়ালে যে ফ্রেস্কোর কাজ করা হয়েছিল সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে।
একটা জিনিস স্পষ্ট লক্ষ্য করলাম, ত্রিখিলান প্রবেশপথের উপরের মূল টেরাকোটাগুলি কাহিনীমূলক নয়, সব কিছুতেই ফুলের নকশা রয়েছে। সামনের পিলার সহ একেবারে নিচের প্যানেলের বেশিরভাগ টেরাকোটা নষ্ট হয়ে গেলেও কিছু এখনো টিকে আছে, এটা কিন্তু স্পষ্ট চোখে পড়ছে। টিকে থাকা টেরাকোটাগুলি হলো কৃষ্ণের বকাসুর বধ, পুতনা বধ, কংস বধ, কালীর দমন, বাবু বিলাস, গড়গড়া বিলাস, শিবলিঙ্গ পূজা, শিকারের বিভিন্ন দৃশ্য, এইসব স্পষ্টতই লক্ষ্য করা যায়। উত্তর দিক ছাড়া 3 দিকের দেওয়ালের 2 প্রান্তে উলম্বভাবে 3 সারি, প্রত্যেক সারিতে 7টি করে, এবং ছাদের নিচে বাঁকানো অংশে 2 সারি, প্রতি সারিতে 23টি করে টেরাকোটার প্যানেল আছে। একটি মাত্র কৌণিক ভাস্কর্যে আছে উত্তর পূর্ব কোণে। আপনারা কিন্তু এরকমভাবেই দেখবেন, তাহলে আমার ভুলটা ধরতে পারবেন। আমি কথা প্রসঙ্গে এমনিই বললাম, আমি ভুল কিছু বলিনি, প্রতি কটা গুণেই বলেছি। আচ্ছা, একটা আলোচনা প্রসঙ্গে বলি। পশ্চিমবঙ্গে 5টি আছে 25 চূড়া মন্দির, তার মধ্যে 3টি কালনায়। ওই 3টি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের অধীনে আছে এবং ওনাদের নিয়ম অনুসারে ওই মন্দিরগুলোতে কোনো রকম সিমেন্ট প্লাস্টার বা রং করা যাবে না, তাই পূর্বের মতোই মন্দিরগুলো আজও সেরকম অবস্থাতেই রয়েছে। আরেকটি 25 রত্ন বিশিষ্ট মন্দির হলো সোনামুখীতে, যা হলো শ্রীধর মন্দির। এটি ASI এর অধীনে কিন্তু নেই। আর এই আনন্দ ভৈরবী মন্দির আছে পারিবারিক রক্ষণাবেক্ষণের মধ্যে, কিন্তু মন্দিরটি প্লাস্টার বা রং করা হয়েছে প্রত্ন বিষয়ক সংরক্ষণের নিয়ম না মেনেই। বারবার সংস্কারের ফলে বেশিরভাগ টেরাকোটা ফলকই নষ্ট হয়ে গেছে। মন্দিরের দেওয়ালের টেরাকোটার গণেশের মূর্তির আধিক্য চোখে পড়ে। এছাড়া আছে কালী, দুর্গা, সিংহবাহিনী, অন্নপূর্ণা ইত্যাদি। এবার বলি মন্দিরের সামনের প্রাঙ্গণের মন্দির সমূহের কথা। মন্দিরটির সামনে উত্তর দক্ষিণ বরাবর দুদিকের সারিতে 1টি করে পঞ্চরত্ন এবং 5টি করে 8চালা মন্দির আছে, তা আমরা এতক্ষণে ভিডিও দেখেই বুঝে গেছি। তবে আমরা কিন্তু এটা বুঝতে পারিনি যে কথাটা এবার আমি বলতে যাচ্ছি, হয়তো এবার আপনারা ভিডিওর দিকে আরেকটু মনোযোগ সহকারে দেখবেন। সেটা হলো পূর্ব দিকের সারিগুলোকে একটু লক্ষ্য করবেন। দরকার হলে ব্যাকে গিয়ে একবার করে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। পূর্ব দিকের সারির মন্দিরগুলি কিছুটা হেলে গেছে প্রাকৃতিক কারণে। দেখুন তো ঠিক বললাম কিনা। আর পশ্চিম দিকের প্রথম পঞ্চরত্ন মন্দিরে আছে গণেশ বিগ্রহ। এই মন্দিরটির সামনের অংশে জগদ্ধাত্রী, মকর বাহিনী, বিদেশি সৈন্য, বেহালাবাদক, বংশীবাদক কৃষ্ণ ইত্যাদি টেরাকোটা ফলক আছে। এছাড়া এই একটি বাদ দিয়ে আর আমরা বাকি যে 11টা মন্দির দেখতে পাবো সেগুলো সবকটাই কিন্তু শিব মন্দির। এগুলোতে 8টি কালো এবং 3টি সাদা শিবলিঙ্গ আছে। তাহলে একটা জিনিস কিন্তু এই ভিডিও থেকে বুঝে গেলাম যে আমরা শুধু দেখি কিন্তু মনোযোগ সহকারে দেখলাম কিনা সেটা এই হেলানো মন্দিরগুলির কথা থেকেই বোঝা যাবে। আচ্ছা, যাই হোক, রসিকতা থাক। এবার বলি আনন্দময়ী মন্দির কি শুধু এখানে দেখতে আসবেন? না, একদিনে দুপুর বা বিকেলের বা সারাটি দিনের প্রোগ্রামে এখানে আসুন। এসে আপনারা পরপর দেখে নিন এই আনন্দময়ী মন্দির, হরসুন্দরী কালীবাড়ি, নিস্তারিণী কালীবাড়ি এবং সবচেয়ে প্রাচীন সিদ্ধেশ্বরী কালীবাড়ি। আর একটু বেশি সময় থাকলে সেই দিনই চলে যান
বিষ্ণুপুরে, যেখানে আছে এক রত্ন জোড়া শিব মন্দির, রাসমঞ্চ, দোলমঞ্চ এবং তখনকার শিল্পের অপূর্ব অলঙ্করণ সমৃদ্ধ এক বাংলা দুর্গা মন্দির। আজ তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার।